জয় শ্রীরাম। ওয়েলকাম টু SWD একাডেমি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কি এনজাইম উৎসেচক নিয়ে। এই ভিডিওতে আমরা কি কি দেখব সেটি আগে প্রথমে দেখে নিই চলো। ফার্স্ট, এনজাইমের ক্যারেক্টার্স, এনজাইমের কি চরিত্র সেটা আমরা প্রথমে পড়ব। সেকেন্ডে পড়ব কি ক্লাসিফিকেশান, মানে এনজাইমের আমরা শ্রেণীবিভাগ পড়ব। এনজাইমের শ্রেণীবিভাগে কি কি পড়ব? দুটা শ্রেণীবিভাগ পড়ব আমরা, ফাংশনালি এবং আইইউবিএম। এটা কি জিনিস? ফাংশনালি মানে কাজের ভিত্তিতে এনজাইমকে কভাগে ভাগ করে সেটি পড়ব, এবং আইইউবিএম বলে একটি সংস্থা আছে যেটার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি। তারা একটি ক্লাসিফিকেশন দিয়েছে কার? এনজাইমের, সেটিকেও আমরা আজকে পড়ব। চলো শুরু করা। ভিডিওর কথা মতোই আমরা প্রথমে শুরু করব কি ক্যারেক্টার্স দিয়ে, মানে এনজাইমের চরিত্র। প্রথমে এনজাইমের চরিত্র জানার আগে আমাদের এনজাইম জিনিসটা কি সেটা জানা খুবই ভীষণ জরুরি। এনজাইম জিনিস কি? এনজাইম একটা পদার্থ, একটা লিকুইড পদার্থ। সেটা কি করে? আমাদের শরীরের মধ্যে যে বায়োলজিক্যাল ফাংশনগুলো হচ্ছে, মানে কিছু রিয়াকশান হচ্ছে, রিয়াকশানগুলো কি কি? যেমন ধরে নাও প্রোটিন। আমাদের শরীর কিন্তু এই প্রোটিন যদি আমরা খাই, ধরে নাও মাছ মাংস, এর মাধ্যমে আমরা যদি প্রোটিন খাই, এই প্রোটিন কিন্তু আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না। তাই আমাদের প্রোটিন কি, আমাদের শরীর কি করে? এই প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে তৈরি করে, তারপরে অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। বুঝতে পেরেছো? অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হয়, প্রোটিন কখনোই আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। এই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড যে তৈরি হচ্ছে, এইখানে দায়ীকে একটি এনজাইম, সেই এনজাইমটার নাম কি? পেপসিন। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো এনজাইমের কাজটা কি। এনজাইমের কাজ হচ্ছে আমাদের বায়োলজিক্যাল রিয়াকশনটাকে, বায়োলজিক্যাল ক্যাটালিস্টটাকে কন্ট্রোল করা। এরপরে চলো আমরা দেখি প্রথমে কি ক্যারেক্টার্সের মধ্যে প্রথমে রেখেছে কি ম্যাক্রোমলিকিউলস। ম্যাক্রোমলিকিউলস মানে কি? ম্যাক্রোমলিকিউলস মানে কি? ছোট ছোট মলিকিউল। এই এনজাইম যে হয় খুবই ছোট হয়, এনজাইম খুবই ছোট হয়, তাই একে বলা হয় কি ম্যাক্রোমলিকিউলস। ওকে, ক্লিয়ার? সলিউবল। সলিউবল মানে কি? সলিউবল মানে হচ্ছে ওয়াটারের সঙ্গে এটা মিশে যায়, ওয়াটারের সাথে এটা গলে যায়। যেমন চিনি গলে যায়, ওই জন্য সেটা ওয়াটার সলিউবল। ঠিক তেমনভাবে আমাদের এনজাইমও গলে যায় জলের সাথে। থার্ড পয়েন্ট কি আছে আমাদের? থার্মোলেবাইল। থার্মোলেবাইল মানে কি? থার্মোলেবাইল মানে হচ্ছে হিট। তাপ যদি দেই আমরা, এই এনজাইমকে যদি আমরা তাপ দেই, কত তাপ? যদি আমরা এনজাইমকে, এটা জেনে রাখো, 42 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপ দেই, তাহলে কি হবে? এর যে গঠন, এর গঠনটা ভেঙে যাবে এবং এনজাইমের কাজ, যে অ্যাক্টিভিটিটা, সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আমি যে বলছি তোমরা তার সাথে সাথে নোট বানাও, তাহলে পরবর্তীকালে তোমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। নোটটা থাকলে তোমাদের মনে থাকবে বেশিতে। হলো আমাদের থার্মোলেবাইল। থার্মোলেবাইল মানে ক্লিয়ার হলো। কলয়েড। কলয়েড মানে কি? এই কলয়েড নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে, এই কলয়েড চ্যাপ্টারটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে। প্রথমে বলে দেই কলয়েড জিনিসটা কি। কলয়েডের মধ্যে থাকে আমাদের দুটো জিনিস, ডিসপারশন মিডিয়াম, আর একটা থাকে ডিসপারসড ফেজ। এখন একটু রাফ ভাবে জেনে রাখো, এরপরে আমি ডিটেলসে কলয়েডের একটা চ্যাপ্টার আনবো। ডিসপারশন মিডিয়াম মানে, ধরে নাও আমাদের যে বায়ুমণ্ডল আছে, একটা বায়ুমণ্ডল পৃথিবীতে বড়, তার মধ্যে আমরা ছোট ছোট, এটা হচ্ছে বায়ুমণ্ডলটা হচ্ছে ডিসপারশন মিডিয়াম। তার মধ্যে আমরা আছি, ছোট ছোট কিছু পার্টিকেল আছে, ঘর বাড়ি আছে, গাছপালা আছে, এসব আছে, সেগুলো কি হচ্ছে ডিসপারসড ফেজ। সেগুলো কিন্তু গুলে যায় না, কি থাকে? সেগুলো শুধু ডিসপারশন মিডিয়ামের মধ্যে থাকে। মানে ডিসপারশন মিডিয়াম যদি পুরো এইটা হয়, তার মধ্যে ডিসপারশন ফেজগুলো আছে, ডিসপারসড ফেজ এরকম করে আছে। এইটাকে বলা হয় কি কলয়েড। কলয়েডের এটা মূল কথা। কলয়েড এবং দ্রবণ এটাকে কখনোই গুলাবে না। কি হয় কি,
কলয়েড। এনজাইমকে কলয়েড বলবো কেন, আমরা এনজাইমকে কেন কলয়েড বলবো? এনজাইম কি হয়, আমাদের শরীরের মধ্যে বডি ফ্লুইড আছে, এই বডি ফ্লুইডের মধ্যে থাকে, বডি ফ্লুইডের মধ্যে কি হয়, এই ছোট ছোট এনজাইমগুলো ঘোরাফেরা করে, সেটাকে ওই জন্য আমরা এনজাইমকে কলয়েড বলি। ক্লিয়ার? যদি কারোর ক্লিয়ার না হয় কমেন্টে জানাবে, আমি শর্টসের মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রোটিন, প্রোটিন এরপরে আসছে কি প্রোটিন। প্রোটিন কেন আসছে এটা জানতে গেলে দেখো, এনজাইম যে তৈরি, এনজাইম তৈরি হয় আমাদের প্রোটিন দিয়ে, এনজাইম তৈরি হয় প্রোটিন দিয়ে। এনজাইম কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন কি দিয়ে তৈরি হয় এক্ষুনি আমরা পড়লাম, প্রোটিন থেকে ভেঙে কি হয়? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়েও কি হবে? প্রোটিন তৈরি হবে। প্রোটিন কি থেকে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড থেকে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যোগ হয়ে হয়ে প্রোটিন তৈরি করে। ওকে, তাহলে এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। এরপরে আছে কি বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট কেন? আমরা এর একটু আগেই পড়েছিলাম, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছিল, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল। কি কি কোন এনজাইম কাজ করেছিল? পেপসিন। প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, কোন এনজাইম কাজ করেছিল? পেপসিন। তাহলে কি হচ্ছে? বায়োলজিক্যাল রিয়াকশনটাকে কন্ট্রোল করছে। বায়োলজিক্যাল রিয়াকশন মানে আমাদের শরীরের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটছে সেটাকে কন্ট্রোল করছে, তাই আমরা একে কি বলবো? বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। হয়ে গেল। এরপরে আসে কি সিক্রেটেড ফ্রম লিভিং সেল। সিক্রেটেড ফ্রম লিভিং সেল। তুমি একটা কথা ভাবো, কোথাও হাত কেটে গেছে, হাত কেটে যায় না, তোমার ওইখানে কি কোনোদিনও এনজাইম অ্যাক্টিভিটি হতে পারবে? মানে কি সেইটি আর কি লিভিং সেল নেই, সে মরে গেছে সেলটি, সেই সেলটি মরে গেছে, সেই সেলটি কি কখনোই এনজাইম রিলিজ করতে পারবে, সিক্রেট করতে পারবে? নিশ্চয়ই কখনোই না। তাই এনজাইমের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো এটা কি সবসময় লিভিং সেলের থেকেই কি হবে? সিক্রেট হবে, লিভিং সেলের থেকে সিক্রেট হবে। লাস্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আফটার রিঅ্যাকশন ইট রিমেইন আনচেঞ্জড। ওকে, জিনিসটা কি দেখাচ্ছি। আফটার রিঅ্যাকশন মানে কি, যে রিঅ্যাকশন করছে, ঠিক আছে, রিঅ্যাকশনের পরে কি হচ্ছে? এনজাইম নাকি আনচেঞ্জ থাকে। কিভাবে আনচেঞ্জ থাকবে সেটি দেখাচ্ছি, দেখো ভালো করে। হ্যাঁ, আমি ধরলাম এটা এনজাইম, এনজাইমকে আমরা ই দিয়ে ডোনেট করছি। এনজাইম সবসময় কিসের উপরে কাজ করে জেনে রাখবে? সাবস্ট্রেট, নট সাবস্টেন্স, নট সাবস্টেন্স, অনলি কি সাবস্ট্রেট। সাবস্ট্রেট বানান দেখো, সাবস্ট্রেট আছে, সাবস্ট্রেট, এটা এনজাইম আর এটা সাবস্ট্রেট, ঠিক আছে। এটা কি তৈরি করে দেখো, এই যে এনজাইমটাকে আমি আঁকলাম, এই যে সাবস্ট্রেট, এটা কি হয়েছে? এনজাইমের সাথে যুক্ত হয়ে গেছে, তখন আমরা এটাকে কি বলি? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কি বলি আমরা? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ঠিক আছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এরপরে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কি হয় দেখো, এই চিহ্নটা আমি কেন দিলাম? কারণ কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যদি তৈরি হয়ে যায়, তারপরে একটা পসিবিলিটি থাকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে গিয়ে আবার এনজাইম আর সাবস্ট্রেটে ভাগ হয়ে যাবে। না হলে কি হবে? এনজাইম, এই যে এনজাইম যেটি ছিল এই এনজাইমটা আলাদা হয়ে যাবে, আর যে সাবস্ট্রেট ছিল, এই যে সাবস্ট্রেট, এই যে সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটটি কিসে তৈরি হয়ে যাবে? এটা গোল করে আমি চিহ্ন দিয়ে করছি। সাবস্ট্রেট কিসে তৈরি হয়ে যাবে? পি ফর প্রোডাক্ট, ঠিক আছে, এটাকে আমরা পি দিয়ে ডেনোট করি, প্রোডাক্টে তৈরি হয়ে যাবে। এই প্রোডাক্টে কি মানে কি, সাবস্ট্রেট যদি আমাদের কি থাকতো? প্রোটিন থাকতো। আমরা ধরে নিলাম সাবস্ট্রেট ছিল আমাদের প্রোটিন, সাবস্ট্রেট ছিল প্রোটিন, এই যে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, কি এনজাইম কাজ করবে? পেপসিন। তাহলে সাবস্ট্রেট যদি আমাদের প্রোটিন হয়, আর যে এই এনজাইম, এই এনজাইমের নাম দিয়ে দিই আমি কি? পেপসিন। তাহলে প্রথমে কি হচ্ছে? পেপসিন আর প্রোটিন এই দুটো যোগ হয়ে কি হচ্ছে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হচ্ছে। কারণ কি পেপসিন একটি এনজাইম আর প্রোটিন একটা সাবস্ট্রেট, এগুলো যোগ হয়ে কি হচ্ছে? তার পরবর্তী স্টেজে এনজাইম একটা, এই যে এনজাইম, এই যে এনজাইম, একই রকম এনজাইম, দেখো বিক্রিয়া করার আগে যে এনজাইমটা ছিল, বিক্রিয়ার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তারপরে আবার একই রকম এনজাইম তৈরি হচ্ছে।
তার জন্য এটাকে কি বলছে, আফটার রিঅ্যাকশন রিমেন আনচেঞ্জড, মানে কি এনজাইমের কোনো চেঞ্জ হয়নি, এই এনজাইম আর এই এনজাইম একই। এরপরে কি আছে, এটার পরে আমাদের যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে প্রোটিন যদি সাবস্ট্রেট হয় প্রোডাক্ট আমাদের কি উৎপন্ন হবে, নিশ্চয়ই অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে। এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকে আবারও বলছি কমেন্টে জানাবে, এবং লেকচারটি দেখতে দেখতে দেখার সাথে সাথে নোটও বানানোর চেষ্টা করবে, তাহলে তোমাদের ভালো করে মনে থাকবে। এবার কুইক বলে দিচ্ছি এটি কি হচ্ছে, এনজাইম আর সাবস্ট্রেট দুটি যোগ হচ্ছে, তারপরে তৈরি হচ্ছে কি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার পরে দুটো পসিবল ফেজ থাকে, কি একটা এনজাইম আর প্রোডাক্ট তৈরি করবে। দেখো এই এনজাইমটা যে যুক্ত হয়েছিল এটা একই রকম এনজাইম পুরো, ঠিক আছে, একই এনজাইম, এনজাইমের কোনো রকম চেঞ্জ হয়নি, সেটা তৈরি হতে পারে। আর কি হতে পারে, এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স আবার ঘুরে ভেঙে গিয়ে এনজাইম সাবস্ট্রেটে পরিণত হতে পারে। এটা দুটো পসিবল ফেজ থাকে কার, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সে। এরপর কি হয়, একটা এনজাইম তৈরি হয় ফ্রি এনজাইম, আর কি তৈরি হয়ে যায় প্রোডাক্ট। ঠিক আছে, ক্লিয়ার? এনজাইমের ক্যারেক্টার জানা হয়ে গেছে। এরপরে আমরা আসবো কি এনজাইমের ক্লাসিফিকেশনে। এনজাইমের ক্লাসিফিকেশনে ফার্স্টে পড়বো কি আমরা ফাংশন, এনজাইম যে কাজ করে সেই অনুযায়ী এনজাইমকে ভাগ করা হয় সেটা জানবো। ফার্স্টে কি আছে, এনজাইমকে ফাংশনের বেসিসে দুই ভাগে ভাগ করা যায়, ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার। জিনিসটি কি ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা মানে কি মধ্যে, সেলুলার যখনই কথাটা আসবে কি কোষ আসবে, সেলুলার কথা। ইন্ট্রা মানে মধ্যে, সেলুলার মানে কোষ। মানে কি হয়, মানে নাও এটি একটি সেল, এই সেলের মধ্যে এনজাইম সৃষ্টি হয়েছে, এই এনজাইম অনেকগুলো এনজাইম সৃষ্টি হয়েছে ধরে নিন, এই এনজাইমটা যদি ওই সেলের কাজেই লেগে যায়, মানে এই যে এনজাইমটা আছে এই এনজাইমটা যদি ওই সেলের মধ্যেই কাজ করে, ঠিক আছে, মানে তাহলে তাকে আমরা কি বলবো ইন্ট্রাসেলুলার। মানে তোমরা ধরে নাও বাড়িতে ধান চাষ হয়, সেই ধান চাষ যদি তোমাদের বাড়িতে খাওয়ার কাজে লেগে যায়, ঠিক আছে, মানে কিছু কিছু থাকে না যাদের জমি কম হয়, তাদের ওই যে সারা বছর যে চাষ করে সেটা তাদের সারা বছর খাওয়ার কাজে লেগে যাচ্ছে, মানে নিজেদের কাজে লেগে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো ইন্ট্রাসেলুলার। মানে যে এনজাইমটা তৈরি হচ্ছে সেটা তার নিজের কোষের মধ্যেই কাজ করছে, সেটাকে বলছি আমরা কি ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার মানে কি, এক্সট্রা মানে কি বাইরে, ওকে, এক্সট্রা মানে বাইরে, সেলুলার মানে কোষ, আগে বলেছি লিখলাম না। তাহলে কি হয়, ধরে নাও এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলে যে এনজাইমগুলো তৈরি হয়েছে সেই এনজাইমটা কিসে কাজ করবে, অন্য সেলে গিয়ে কাজ করছে, অন্য সেলে গিয়ে কাজ করছে, তখন কি হবে, এটা হয়ে যাবে এক্সট্রাসেলুলার। মানে কি সেলের বাইরে গিয়ে কাজ করছে, মানে ধরে নাও সেই রকম যাদের অনেক জমি থাকে, তাদের ধান আছে, বাড়িতে খেয়েও বেশি হচ্ছে, তখন কি করছে তারা রপ্তানি করছে, সেখান থেকে টাকা আসছে, সেরকম এই এনজাইমগুলো নিজের সেলের মধ্যে কাজ করছে, তারপরে আরও দেখছে বেশি এনজাইম আছে, তখন কি করছে তারা অন্য সেলে গিয়ে কাজ করছে। এটা হচ্ছে এক্সট্রা সেলুলার এনজাইম। ইন্ট্রাসেলুলার এনজাইমের যে উদাহরণটা হয় ডাইজেস্টিভ এনজাইম, অল ডাইজেস্টিভ এনজাইম, যত রকম ডাইজেস্টিভ এনজাইম আছে সেগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার এনজাইমের উদাহরণ। যেমন কি হেক্সোকাইনেজ, হেক্সোকাইনেজ ডাইজেস্টিভ এনজাইমের উদাহরণ কি হেক্সোকাইনেজ। এক্সট্রাসেলুলার এনজাইমের উদাহরণ কি হবে, মেটাবলিক এনজাইম, মেটাবলিক এনজাইম কি হবে আমরা পড়েছিলাম সহজ উদাহরণ, এটাই মনে রাখি। তাহলে ইন্ট্রাসেলুলার এনজাইমের উদাহরণ কি হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, আর এক্সট্রাসেলুলার এনজাইমের উদাহরণ হচ্ছে মেটাবলিক এনজাইম। এটা হয়ে গেল আমাদের ক্লাসিফিকেশন কিসের বেসিসে, ফাংশনের বেসিসে। ক্লাসিফিকেশন কিসের বেসিসে, IUBM, এটা নোট করে নাও, যা লেখার জায়গা নাই বলে লিখিনি, ফুল ফর্মটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি। এরপরে আমি পার্ট 1 এটা লিখতে ভুলে গেছিলাম, লিখে দিয়েছি। এরপরে দেখো অক্সিডোরিডাকটিস,
ফার্স্টে বলি, এই IUBM যে সংস্থাটি আছে সেটা এনজাইমকে ক ভাগে ভাগ করেছে? 6 ভাগে ভাগ করেছে। অক্সিডোরিডাকটেস, ট্রান্সফারেজ, হাইড্রোলেস, লাইএস, আইসোমারেজ, লাইগেজ। এটা কি সেটা জানো। এরপরে আরেকটা কথা বলে রাখি, এটা পরপর মনে রাখাটা জরুরি, তার জন্য একটা শর্ট ফর্ম মনে রাখো, ওথ লিল। ওথ লিল মানেটা কি? মানে ও ফর অক্সিডোরিডাকটেস, টি ফর ট্রান্সফারেজ, এইচ ফর হাইড্রোলেস, এল ফর লাইএস, আই ফর আইসোমারেজ, এল ফর লাইগেজ। এটা করলে কি হবে? তোমাদের পরপর সিকোয়েন্সে মনে থাকবে। ক্যারেক্টারসে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বলা হয়নি, মিস করে গেছি, যে তোমরা দেখবে বেশিরভাগ নোটেড, বেশিরভাগ এনজাইমের শেষে নামে কি থাকবে? AAC। AAC ক্যারেক্টারের ওখানে জায়গা থাকলে কি যোগ করে নাও? AAC যোগ করে নাও বেশিরভাগ। এরপরে অক্সিডোরিডাকটেস, এই জিনিসটা যে রিঅ্যাকশন, এটা অক্সিডোরিডাকটেসটা কি? অক্সিডোরিডাকটেস মানে কি? এখানে অক্সিডেশন হবে এবং রিডাকশন হবে। অক্সিডেশন হবে আর কি হবে? রিডাকশন হবে। মানে কি অক্সিডেশন আর রিডাকশন মানে কি? ও জয়েন মানে অক্সিজেন জয়েন হবে আর হাইড্রোজেন কি রিমুভ, আর হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে এটাকে বলছে কি অক্সিডেশন এবং রিডাকশন হয়। এটার একটি উদাহরণ দেখে নাও। অক্সিডোরিডাকটেজের উদাহরণ হচ্ছে কি ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরি হবে। ল্যাকটেট থেকে পাইরুভেট, দেখো ল্যাকটেটের সংকেত এইটা, এখানে কটা হাইড্রোজেন আছে আমরা প্রথমে গুনবো। কার্বন এবং অক্সিজেন গুনে দেখবে একই আছে, এই ল্যাকটেটেও যা আছে পাইরুভেটেও তা আছে। তাহলে হাইড্রোজেন কটা আছে এখানে? একটা, দুটো, তিনটে, মানে মোট 5টা আছে। পাইরুভেটে কটা আছে? দেখো 3টে। আর কোথাও আছে? নেই। তাহলে কটা হলো? 3টা। আর যে দুটা হাইড্রোজেন কোথায় গেল? তাহলে ল্যাকটেট থেকে পাইরুভেটে যেতে 2টা হাইড্রোজেন উঠাও না, কি হচ্ছে এখানে দেখো কোন এনজাইম কাজ করছিল? NAD। এই NAD যখন পাইরুভেট তৈরি করছে তখন NAD এর সাথে কি হচ্ছে? NADH প্লাস H প্লাস করে এটি বেড়ে যাচ্ছে এই NADটা। তাহলে কি একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন 2টা, তাহলে 2টা এবং 3টা হয়ে গেছে 5টা। ল্যাকটেটেও 5টা হাইড্রোজেন ছিল এবং পাইরুভেটেও 5টা হাইড্রোজেন। নেক্সট যাব আমরা কি ট্রান্সফারেজ। রিডাকটেজ হয়ে গেছে, এরপরে কি ট্রান্সফারেজ। ট্রান্সফারেজের উদাহরণটা কি হয়? ট্রান্সফারেজ মানে কি? দেখতে পাচ্ছ কিছু ট্রান্সফার হবে। কিসের ট্রান্সফার হবে? ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হবে। কিসের ট্রান্সফার? ফাংশনাল গ্রুপের ট্রান্সফার হবে। ফাংশনাল গ্রুপের ট্রান্সফার দেখো কি হয়, ট্রান্সফারেজের উদাহরণটা কি হয়? প্রথমে কি ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ থেকে কি তৈরি হয়? গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। কি তৈরি হয়? গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। স্ট্রাকচারগুলো আমাদেরকে আঁকতে হবে। গ্লুকোজ কটা কার্বনের হয়? 6টা কার্বন। তাহলে প্রথমে আমরা কি করব? 6টা কার্বন পরপর এঁকে নেব। 3টা, 4টা, 5টা, 6টা। ওকে, না গ্লুকোজটাকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে। গ্লুকোজটাকে একটু নিচের দিকে আন। দেখো এরপরে কি পরপর আমরা 6টা কার্বন এঁকে নিয়েছি। তারপরে কি করি আমরা? দেখো অক্সিজেন বসাবো, OH, সরি প্রথমে আমরা অক্সিজেন বসালাম, তারপরে কি করব? OH বসাবো, একটা হাইড্রোজেন বসাবো, তারপরে সব কার্বনগুলো টান দেখি OH বসিয়ে দেবো। তাহলে এরপরে নিচের দিকে দেখো কটা হাত হয়েছে কার্বনের? 1টা, 2টো। তাহলে আর কার্বনের কটা হাত হয়? 4টা হয়। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, বাস হয়ে গেছে। এখানে কটা হয়েছে? 3টা, একটা দিয়ে দিলাম। 3টা হয়েছে, একটা দিয়ে দিলাম।
এখানে কি আছে, এই পাশে যখন এইচ আছে তাহলে বাঁ দিকে কি দেবো আমরা, ওইচ দেবো। ঠিক আছে, এখানে এইচ দেবো না, কিন্তু ডান দিকে এইচ আছে বলে আমরা বাঁ দিকে ওইচ দিচ্ছি। এরপরে কি, সেই সেম টু সেম এইচ, আর এখানে কটা হয়েছে, 3টা, আর একটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা কিসের, ডি গ্লুকোজ। গ্লুকোজ শুনেছি, ডি গ্লুকোজটা কি, ডি গ্লুকোজটা হলো টার্মিনাল কার্বন। এই যে এই কার্বনটা শেষ প্রান্তের কার্বন, একে বলা হয় টার্মিনাল কার্বনের আগের কার্বন। মানে কি, এটা টার্মিনাল কার্বন, তার আগের কার্বনের এইচ আর ওএইচ এর কোন পাশে আছে, ডান দিকে না বাঁ দিকে, সেই অনুযায়ী আমরা ডি গ্লুকোজ বলি। এটা কোন দিকে আছে, আমরা ওএইচ কে দেখবো, ওএইচ কোন দিকে আছে, ডান দিকে আছে, ওই জন্য আমরা করেছি ডি। এই ওএইচটাই যদি এখানে থাকতো তখন কি করতাম আমরা, এল লেফট। মানে এই ওএইচটা যদি ডান দিকে থাকে তাহলে আমরা করব ডি, আর ওএইচটা যদি বাঁ দিকে থাকে তখন আমরা কি করব, এল গ্লুকোজ করব। ডি ফর ডান আর বাঁ দিকে হলে লেফট, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। এখান থেকে আমরা কি তৈরি হবে বলেছি, গ্লুকোজ 6 ফসফেট। এটাও একটু নিচে লিখে দিই। গ্লুকোজ 6 ফসফেট। প্রথমে এটাও আছে গ্লুকোজ, মানে কি 6টা কার্বন আমরা পরপর নিয়ে নেব, 3 4 5 6। ওকে, এরপর যেরকম হয় আমরা পুরো বসাবো, পুরো এটাকে হুবহু বসিয়ে দাও। কি করবে, এই যে ওইচ যেটা আছে এইখানেই গন্ডগোলটা হবে। তাহলে এখানটা কি করবে, শুধু এখানে ওইচ আছে তো শুধু ও লিখবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে আমি বলছি, আমার সাথে সাথে তোমরা করতে রাখো। স্ট্রাকচারটাকে আঁকতে হবে, স্ট্রাকচার দেখলে মনে থাকবে না। এটা হয়েছে। এরপরে দেখো কি আছে, গ্লুকোজ 6 ফসফেট। 1 2 3 4 5 6, 6 গ্লুকোজ, এটা 6। 6 নম্বর কার্বনে কি থাকবে, ফসফেট থাকবে, মানে এটার সাথে আমরা কি দেবো, ফসফেট। ওকে, ক্লিয়ার। এখানে যে আছে এই বন্ডটা কিরকম দিয়েছি দেখো আমি, এটা কি, এটাকে বলে উইক বন্ড। ওকে, উইক বন্ড মানে এটা খুব একটা কমজোর বন্ড আছে, এটা একটু চাপ কিংবা হিটের মাধ্যমে এটা ভেঙে যায়। এই যে তৈরি হচ্ছে, এটা কোন এনজাইম কাজে লাগছে, এটা আসল ব্যাপার। কোন এনজাইম কাজে লাগছে, হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস এটি ইন্ট্রাসেলুলার না এক্সট্রাসেলুলার এনজাইম, এটা কমেন্টে জানাবে, এটা তোমাদের টাস্ক। হেক্সোকাইনেস এটা ইন্ট্রাসেলুলার না এক্সট্রাসেলুলার এনজাইম। এই হেক্সোকাইনেসকে আরো একটা নামে ডাকা হয় কি, গ্লুকোকাইনেস। কেন ডাকা হয় দেখো, হেক্সোকাইনেস, হেক্সো মানে কি 6টা কার্বন। ঠিক আছে, হেক্সো কথার মানে কি 6টা কার্বন, আর গ্লুকোকাইনেস, গ্লুকোজেও 6টা কার্বন থাকে, ওই জন্য হেক্সোকাইনেস বা গ্লুকোকাইনেস যেটাই থাকুক দুটোই সঠিক। ঠিক আছে, শুধু 6টা কার্বন আর এটা হেক্সো আছে বলে এই জন্য। এখানে আর কি লাগে দেখো, এখানে লাগে এটিপি থেকে এখানে এডিপি তৈরি হয়ে যায়। দেখো জিনিসটা কি, আর এখানে সামান্য পরিমাণে Mg2+ কিংবা ইমিনানেন্স লাগে Mn2+। এটা না করলেও ঠিক আছে, কিন্তু হেক্সোকাইনেস আর এটিপি থেকে যে এডিপি তৈরি হচ্ছে এটা লিখতে হবে। এটিপির ফুল ফর্ম কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাইফসফেট মানে কি 3টা ফসফেট থাকবে, সেখান থেকে কি তৈরি হচ্ছে, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে দুটো থাকবে। ডাই কথার অর্থ দুটা, ট্রাই কথার অর্থ 3টা। তাহলে যখন অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি হবে, তাহলে নিশ্চয়ই একটা ফসফেটের লস হচ্ছে। সেই ফসফেটটা কোথায় গিয়ে যুক্ত হচ্ছে, এখানে ফসফেটটা যুক্ত হয়েছে। এই যে ফসফেট, এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের একটা ফসফেট এইখানে যুক্ত হয়েছে, ওই জন্য এরপরে এটা হয়েছে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট হয়ে গেছে। ট্রান্সফারেজ হাইড্রোলেজ। হাইড্রোলেজ, হাইড্রোলেজ এনজাইমটা কি করে, হাইড্রোলাইসিস করে। হাইড্রোলাইসিস কথার অর্থ কি, হাইড্রোলাইসিস কথার অর্থ আমরা জানি জলের সংকেত কি, H2O। এই H2O কে হাইড্রোলাইসিস করলে কি হয়ে যায়, H+ একটি আয়ন তৈরি হয়, আর একটা কি OH-। এটাই কি হাইড্রোলাইসিস। একটা বিক্রিয়ার মাধ্যমে চলো হাইড্রোলাইসিসটাকে বুঝে নিই।
এটা হচ্ছে ইউরিয়া। ওকে, এই ইউরিয়ার সাথে আমরা যদি জল দিই, ইউরিয়ার সাথে আমরা কি দেবো? জল দেব। জলটা কি ভাঙবে? H প্লাস এবং OH মাইনাস রূপে ভাঙবে। জল যদি আমরা এই জলটাকে ভেঙে যাই H প্লাস OH মাইনাস। এখানে জানবে সবসময় একটা কথা মাথায় রাখবে, সাবস্ট্রেট, এখানে সাবস্ট্রেট কে? ইউরিয়া। ইউরিয়াটা সাবস্ট্রেট। সাবস্ট্রেটের ওপর নাম করে কি হয়? এনজাইমের নামকরণ করা হয়। তাহলে ইউরিয়া যদি হয়, এখানের যে এনজাইমের নামটা কি হচ্ছে? ইউরিয়েজ। ওকে, ইউরিয়েজ। এটা সামান্য পরিমাণ হিট দিতে হয়। হিট দিলে কি হয় দেখো, ভালো করে দেখবে, H প্লাস আছে, এটাকে আমরা H2টাকে করছি H প্লাস আয়ন একটা, আর একটা কি OH মাইনাস। এটা কি হচ্ছে দেখো, CO আছে, এই COর সাথে এই যে একটা অক্সিজেন ছিল, এই অক্সিজেনটা কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে? C একটাও আর একটাও, তাহলে কি হয়ে যাচ্ছে? CO2, মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। আর কি আছে দেখো, NH2 আর দুটো হাইড্রোজেন আছে। তাহলে কি হয়? দুই অণু অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। দেখো, দুটো নাইট্রোজেন, একটা দুটো নাইট্রোজেন, 2 3 6, 6টা হাইড্রোজেন, দুটো 4টা 5টা 6টা মিলে গেছে। তাহলে এটা কিসের উদাহরণ হলো? আমাদের হাইড্রোলেজের উদাহরণ হয়ে গেল। কি? ইউরিয়া থেকে, ইউরিয়ার সঙ্গে যদি আমরা ইউরিয়াজ এনজাইম কাজ করাই এবং জলের দ্বারা এবং সামান্য পরিমাণ হিট দিয়ে বিক্রিয়া করায়, তাহলে কি তৈরি হয়? এক মোল কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু কি হয়? অ্যামোনিয়া উৎপন্ন হয়। এরপরে আসি লাইজ এনজাইম। লাইজ এনজাইমের কাজ আমি লিখে দিয়েছি কি? ব্রেক। ব্রেক মানে কি? ভেঙে দেওয়া। কোনো সাবস্ট্রেটকে ভেঙে দেওয়া হচ্ছে লাইজের কাজ। লাইজ কি হয়? প্রথমে একটা স্ট্রাকচার রেখে নিয়েছি, ফ্রুক্টোজ বিসফসফেট। প্রথমে ফ্রুক্টোজের একটা স্ট্রাকচার রেখেছি। বিসফসফেট মানে কি? এই প্রান্ত আর এই প্রান্তে দেখো দুটো ফসফেট আছে, ওই জন্য নাম হয়েছে কি? বিসফসফেট। এখান থেকে তৈরি হবে, দেখো লাইজের আমরা প্রথমে কাজ কি করেছি? ব্রেকডাউন। এখানে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম অ্যালডোলেজ। অ্যালডোলেজ এনজাইম কাজ করে কি করে? এই মাঝ বরাবর মলিকিউলসটাকে ভেঙে দেয়। কি হয় দেখো, এই মাঝ বরাবর, নিচে কিছু নেই, এখন উপরের দিকে যেরকম আছে আমি লিখি, এটা উইক বন্ডের সাইন, কিছুক্ষণ আগেও বলেছিলাম। দেখো, কার্বন রাখলাম, OH রাখলাম, এটা আমি জাস্ট এরকম রেখেছি। ঠিক আছে, এরপরে কি হয় দেখো, এই যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কি হয়? এইটার সাথে যুক্ত হয়ে যায়। মানে কি? এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে হয়ে গেল কি? দুটো হাইড্রোজেন। ক্লিয়ার? এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা উপরের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে দেখো এই কার্বনের কটা হাত হচ্ছে? 4টা হাত হয়ে যাচ্ছে। এই যে মলিকিউল, এই মলিকিউলটার নাম কি? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ফসফেট আছে, তার জন্য কি? ফসফেট আছে। ঠিক আছে, এটা ফসফেট লেখা আছে। তাহলে হলো উপরের ভাগটার কাজ শেষ। তাহলে এখানে কি দেখো, হাইড্রোজেনটা চলে গেছে, এই জন্য আমরা যেরকম প্রথমে আঁকতে হয় সেরকম এঁকে এটা নিচ থেকে আঁকছি। ফসফেট আঁকছি, দুটো হাইড্রোজেন, হাইড্রক্সিল গ্রুপ H, আর পাশে H। দেখো, এটা উপরেরটা ছিল, এখানে যে OH ছিল না, এই একটা হাইড্রোজেন উপরের অণুটার সাথে যুক্ত হয়েছে, তাহলে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কি হবে? ডবল বন্ড। দেখো 4টা বোঝেছে না? 4টা হাত বোঝেছে অবশ্যই। এই মলিকিউলটার নাম গ্লাইসেরলডিহাইড। কত নম্বরে আছে ফসফেটটা? 3 ফসফেট। ওকে, ক্লিয়ার? আইসোমারেজ। আইসোমারেজটা কি? আইসোমারেজে কি হয় দেখো, এর বিক্রিয়াটা প্রথমে জেনে নেই। এই বিক্রিয়াটা কি হয়? গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে
কি তৈরি হয় ফ্রুক্টোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 6-ফসফেট তৈরি হয়। তাহলে গ্লুকোজ 6-ফসফেটের স্ট্রাকচারটা প্রথমে এঁকে নিচ্ছি। গ্লুকোজ আমরা জানি 6টা কার্বনের, প্রথমে 6টা ডবল বন্ড ও OH H OH 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 দেখো গ্লুকোজ 6-ফসফেট কেন, টার্মিনাল কার্বনের আগের কার্বনের ওএইচটা কোন দিকে আছে, ডান দিকে, তার জন্য কি নাম হয়েছে ডি গ্লুকোজ। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা পরে লিখছি, প্রথমে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আঁকছি। 1 2 3 4 5 6 সরি এই ছবিটা এখানে একটু মিস্টেক হয়েছে, 6-ফসফেট মানে এখানটায় ফসফেট ঢুকবে। ওকে, এটা কি হলো ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে ফসফো হেক্সোস আইসোমারেজ, এটা একসাথে হবে, আমার জায়গা নেই বলে আমি এটা লিখছি। আইসোমারেজ নামে একটি এনজাইম আছে যেটা কি করে, আইসোমারেজ একটা আইসোমার তৈরি করে, কি হয় গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে কনভার্ট করে দেয়। দেখো গ্লুকোজ 6-ফসফেট ছিল, এটাকে কি তৈরি করেছে, গ্লুকোজটাকে ফ্রুক্টোজ 6-ফসফেট করে দিচ্ছে, মানে কি আইসোমেরিক রিঅ্যাকশন করে আইসোমারেজ এনজাইম। এটা আমাদের কি আছে লাইগেজ। লাইগেজের কাজটা দেখো, লাইগেজ করেছিল কি ভেঙে দিয়েছিল, লাইগেজ তার উল্টাটা করবে, মানে কি করবে জয়েন করবে। ওকে, কি করে দেখো, এটার একটা উদাহরণ দিয়ে বলি। অ্যাসিটাইল কোয়ে নাম নিশ্চয় শুনেছ, CH3 C ডবল বন্ড ও SCHOA, এটা একটা অ্যাসিটাইল কোয়ে। এরকম দুটো মলিকিউল থাকবে অ্যাসিটাইল কোয়ের, SCOA। ওকে, এইটাতে যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হচ্ছে থায়োলেজ। থায়োলেজ নামক একটা এনজাইম কাজ করবে, থায়োলেজ। এই থায়োলেজ কাজ করলে কি হবে, HCOA, এটা কি হবে দেখো, কি লিখেছি বেরিয়ে যাবে। কিভাবে বেরাচ্ছে দেখো, এই দুটো মলিকিউলকে আমি জয়েন করে দেখাচ্ছি কিভাবে বেরাচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো কি আছে, আমরা এই যে CH3 ছিল এটাকে আমরা লিখতে পারি CH2 আর একটা H মানে CH3। এখানে কি হবে, এই যে এই যে অ্যাসিটাইল কোয়ে যে মলিকিউল ছিল এটার SCOA এবং সেকেন্ড যে অ্যাসিটাইল কোয়ের মলিকিউলসটা ছিল সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, মানে কি HCHSCOA বেরিয়ে গেছে। এর ফলে আমাদের যে নেক্সট তৈরি হবে কি দেখো, CH3 ডবল বন্ড ও হলো। এরপরে কি এই পুরোটা বেরিয়ে গেছে, মানে কি আছে এখন CH2 আছে, CH2 C ডবল বন্ড ও, নেক্সট যেরকম আছে সেরকম আমরা লিখে দেবো। ওকে, এই যে মলিকিউলটা মানে কি এইটা থেকে কি তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে, এই যে মলিকিউল, এই মলিকিউলটার নাম অ্যাসিটাইল কোয়ে। ওকে, মনে থাকবে অ্যাসিটাইল কোয়ে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, চ্যানেলের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল আইকনটিও দাবিয়ে রাখবে, তাহলে কি হবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা আগে দেখতে পাবে। এই চ্যানেলে শনিবার এবং মঙ্গলবার রাত্রি 8টার সময় ক্রমাগত ভিডিও আসবে। কোন রিলেটেড ভিডিও তোমরা চাও সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না।
জয় হিন্দ।